হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলো অনেকদিন পর আবার ফিরে এসেছি। আজকে আমরা ক্লাস 10 রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকের কত নম্বর স্কুল সলিউশন করব? 7 নম্বর স্কুলে। শুরু করি। প্যাসেজটা তো দিয়েছে কোথা থেকে জানোই, এটা তাও আমি একবার পড়ে দিচ্ছি। বলছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। বলছে গ্রীষ্মকালে সবসময় ওদের ওই দ্বীপটা, বিগ হাফ মুন দ্বীপটা খুব সুন্দর থাকে। when it is fine the harbor is blue and calm। যখন এটা খুব সুন্দর থাকে তখন তাদের হারবারটা কিরকম থাকে? নীল এবং খুব শান্ত। with little wind and ripples। every summer we had some hobby। the last summer before Dick and Mimi came we are crazy about kites। বলছে প্রত্যেক গ্রীষ্মে আমাদের কিছু না কিছু একটা হবি থাকে, একটা শখ থাকে, যেটা আমরা কি করি? পূরণ করি। বলছে এই গ্রীষ্মে তাদের একটা হবি ছিল বা একটা ক্রেজ ছিল, পাগলামো ছিল। কার প্রতি? ঘুড়ির প্রতি। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। মেনল্যান্ডের মানে মূল দ্বীপের একটা ছেলে ক্লডকে শিখিয়েছিল কিভাবে ঘুড়ি বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্ল্যান্টি অফ কাইটস। বলছে আইল্যান্ডে দ্বীপে ফিরে এসে আমরা অনেক ধরনের ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড would go around to the other side of the island and we should play shipwrecked mariners signaling to each other with kites। বলছে ক্লড আর আমি, মানে এখানে ন্যারেটরের কথা বলছে, সরি। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড। ক্লড কি করতো? অন্য দিকে যেত। কিসের অন্য দিকে যেত? তাদের দ্বীপের অন্য দিকটাই যেত। অ্যান্ড তারা কি খেলতো? শিপরেক ম্যারিনার্স, যেটা কি ঘুড়ি দিয়ে তারা একে অপরকে সিগন্যাল দিত। We had a kite that was big and covered with lovely red paper। তাদের একটা ঘুড়ি ছিল যেটা খুবই বিশাল বড় ছিল আর সেটা লাল কাগজে মোড়া ছিল। We pasted gold tinsel star all over it and had written our names full on it, Claude Lead and Philippa Lead। Big Half Moon Lighthouse। বলছে তাদের এই ঘুড়িটাতে তারা স্টার স্টার লাগিয়ে দিয়েছিল এবং তাদের নাম লিখেছিল, পুরো নাম ক্লড লিড আর ফিলিপ্পা লিড, আর লিখেছিল বিগ হাফ মুন লাইট হাউস। তাহলে প্যাসেজটা তো তোমরা আগেও পড়েছো, বোঝা গেছে নিশ্চয়ই। এরপর আমরা কোশ্চেন অ্যান্সার করব। প্রথমটা কি বলছে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। when the weather is fine the harbor looks। বলছে ওয়েদারটা যখন খুব সুন্দর থাকে তখন বন্দরটা কিরকম দেখতে লাগে? গ্রিন অ্যান্ড কোয়াইট, ব্লু অ্যান্ড স্টর্মি, ব্ল্যাক অ্যান্ড কাম, ব্লু অ্যান্ড কাম। কিরকম ছিল? ব্লু অ্যান্ড কাম। The narrator and Claude had some hobby in every summer, winter, autumn না spring। প্রত্যেক গ্রীষ্মে তাদের একটা হবি থাকে, তাহলে কি হবে? সামার। নেক্সট কি বলছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য লাস্ট সামার। বলছে শেষ গ্রীষ্মে কি ছিল? বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। তাহলে এটাই লিখবো। লিখলাম বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। এটা তাহলে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, সেকেন্ড এটা কি বলছে দেখো। ব্যাক অন দ্য আইল্যান্ড। আইল্যান্ডে ফিরে এসে তারা কি করতো? এই যে উই মেড প্লেন্টি অফ কাইটস, তাই তো? কমপ্লিট। তাহলে দুটো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স হয়ে গেল। এরপর কি বলেছে? কোয়েশ্চেন অ্যান্সার। হাউ ডিড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর এনজয় দ্য হবি ইন সামার। বলছে গ্রীষ্মকালে লেখক এবং ক্লড কিভাবে তাদের সামারটা এনজয় করতো। এটা এটা লিখবে যে ইন সামার ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর, তারপরে এখান থেকে লিখবে। আচ্ছা আমি লিখে দিচ্ছি আনসারটা।
বাই মেকিং মেনি কাইটস, তাই তো, তারা বিভিন্ন রকমের ঘুড়ি বানাতো। আর কি করতো ক্লড অন্যদিকে গিয়ে তারা কি করতো একে অপরের সাথে সিগন্যালিং দেয়ার সিপ্রেট ম্যানিনার্স খেলতো। অ্যান্সারটা একটু বড় হবে কিন্তু। কি বললাম তাহলে, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর এনজয় দ্য হবি ইন সামার বাই মেকিং মেনি কাইটস, ফুল স্টপ দিয়ে তারপর লিখবে ক্লড উড গো টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড দে উড প্লে অ্যাট দ্য বিং সিপ্রেট ম্যারিনার্স বাই সিগন্যালিং টু ইচ আদার। ঠিক আছে, এরপর কি বলছে দেখো, কি বলছে দেখো, আরেকটা আমাদের সিন দিয়ে দিয়েছে। এটা কোথা থেকে দিয়েছে, এটা কবিতার থেকে দিয়েছে। রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। বলছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। বলছে কি, কবি বলছে আমার আবার সমুদ্রে ফিরে যাওয়া উচিত, কেন, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, যেহেতু সমুদ্রের ঢেউগুলি বা তরঙ্গগুলি তাকে ডাকছে। ইট ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল, বলছে এটা এতটাই একটা বন্য ডাক বা পরিষ্কার ভাবে ডাকটা সে শুনতে পাচ্ছে যে সে এটাকে ডিনাই করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, বলছে সবশেষে আমি যেটুকু চাই সেটা হচ্ছে একটা বাতাসপূর্ণ দিন যেখানে সাদা মেঘেরা ভেসে বেড়াবে, অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লাউন স্পিউম অ্যান্ড দ্য সিগালস ক্রাইং। আর কি করবে, ফ্লাং স্প্রে জলতরঙ্গ বা জলরাশি দেখা যাবে এবং সেখানে কি হবে, ফেনা, পুরো জলের ফেনা হয়ে যাবে, অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এবং গাং চিলেরা বা শঙ্খ চিলেরা যেটা সামুদ্রিক পাখিগুলো, সেগুলো কি করবে, চিৎকার করে বেড়াবে বা ডেকে ডেকে বেড়াবে। এবার আসছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। ওয়ান ক্যান নট ডিনাই দ্য ড্যাশ অফ দ্য রানিং টাইড, কি হবে, কল। সেকেন্ড একটা মিনিং অফ দ্য ওয়ার্ড স্পিউম ইজ জাম্প, ফোম, টেল না জার্নি, কি হবে, ফোম, ফেনা। ঠিক আছে, নেক্সট কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, হোয়াট আর দ্য সিম্বল দ্যাট দ্য পোয়েট ইউজ টু ডিসক্রাইব দ্য সিজ ইন দ্য পোয়েম। বলছে লেখক এখানে কোন কোন সিম্বল গুলো, চিহ্নগুলো ইউজ করেছে সমুদ্রটাকে বর্ণনা করার জন্য। কি কি ইউজ করেছে দেখো, এখানে আছে রানিং টাইডস, হোয়াইট ক্লাউডস, ফ্লাং স্প্রে, অনেক কিছু আছে। তাহলে এটা আমরা অ্যান্সারটা লিখি আগে। and seagulls crying, তাই তো, আর কিছু নেই। to describe the sea, হয়ে গেছে। হ্যাঁ, এবার আছে সেকেন্ড এটা, বলছে why cannot the poet deny the call of the
রানিং টাইড। কেন লেখক ওই সমুদ্রের ঢেউয়ের ডাকটা অস্বীকার করতে পারলো না? That strongly attracts the poet. কমপ্লিট। হ্যাঁ, কি বলছে দেখো, দ্য পোয়েট ক্যান নট ডিনাই দ্য কল অফ দ্য রানিং টাইড বিকজ ইট ইজ এ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল। এটা তো সেন্টেন্সের লাইনে ছিল। দ্যাট যেটা স্ট্রংলি অ্যাট্রাক্টস দ্য পোয়েট টু ব্যাক টু দ্য সি, যেটা পোয়েটকে আকর্ষিত করে সমুদ্রে ফিরে যাওয়ার জন্য। হি লাভস দ্য সিজ ভেরি মাচ, শেষে কি বলছে যে সে সমুদ্র খুব ভালোবাসে। ঠিক আছে, এই দুটো হচ্ছে এর অ্যান্সার। নেক্সট, এখন আমাদেরকে একটা আনসিন পড়তে হবে। আনসিনটা কি নিয়ে দেখা যাক। বলছে 19-year-old Yuri standing outside the Luzhniki Stadium in his red volunteer shirt. 19 বছর বয়সী একটা ছেলে, কত বছর বয়স? 19 বছর বয়সী একটা ছেলে যার নাম কি ছিল? ইউরি। সে কোথায় দাঁড়িয়েছিল? স্টেডিয়ামের বাইরে। কোন স্টেডিয়াম? এই লুজিংকি নামক একটা স্টেডিয়াম ছিল, তার বাইরে দাঁড়িয়েছিল একটা রেড কালারের ভলেন্টিয়ার শার্ট পরে। ঠিক আছে, নোজ জিমি, সে জিমিকে চেনে। এভরিওয়ান নোজ হিম ফ্রম হোয়ার আই কেম, হি সেজ। সে কি বলছে? বলছে যে সে বলে আমি যেখান থেকে এসেছি সেখানে সবাই আমাকে চেনে। মি অ্যান্ড মাই ব্রাদার আর বিগ ফ্যান্স, বলছে আমি আর আমার ভাই খুব বড় ভক্ত তার। লেট মি শো বিফোর টেকিং আউট হিজ মোবাইল, বলছে তার ফোনটা বের করানোর ঠিক আগে সে কি বলছে, চলো আমি তোমাকে দেখাচ্ছি, দিয়ে এই বলে সে ফোনটা বার করছে। 34-year-old Robert sitting under the towering statue of the poet Vladimir Mayakovsky at the Triumphalnaya Square in Moscow also knows Jimmy. কি বলছে? 34 বছর বয়সী রবার্ট সিটিং আন্ডার দ্য টাওয়ারিং স্ট্যাচু অফ দ্য পোয়েট ভ্লাদিমির মায়াকোভস্কি, বলছে সে বসে রয়েছে কোথায়? এই লেখকের স্ট্যাচু যে একটা মূর্তি ছিল তার নিচে। অ্যাট দ্য তিরুমফালনায়া স্কোয়ার ইন মস্কো অলসো নোজ জিমি, এবং সেটা কোথায় ছিল? মস্কোর এই নামক জায়গাটাতে, তিরুমফালনায়া স্কোয়ার, এই জায়গাতে একটা স্ট্যাচু ছিল, মূর্তি ছিল। কার মূর্তি? লেখক ভ্লাদিমির মায়াকোভস্কির একটা মূর্তি ছিল, যার নিচে বসেছিল রবার্ট। কত বছর বয়স তার? 34 বছর বয়স। বলছে অলসো নোজ জিমি, সেও জিমিকে চেনে। উই হ্যাভ গ্রোন আপ হিয়ারিং দোজ সংস, বলছে আমরা সে সমস্ত গান শুনতে শুনতে বড় হয়েছি। My grandmother and uncle are big fan, he says before breaking into an impromptu rendition of Jimmy's biggest hit in Russia. বলছে আমার ঠাকুমা এবং আমার কাকু তার বিশাল বড় ভক্ত। Before breaking into an impromptu rendition of Jimmy's biggest hit in Russia, বলছে রাশিয়াতে যে জিমির এত নাম, এত বিখ্যাত, এটা সে বলল। জিমি 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 আজা আজা আজা, এইটা হচ্ছে খুব বিখ্যাত রাশিয়াতে, এই যে এই গানটা। ঠিক আছে, বলছে নো, জিমি ইজ নট অ্যান আমেরিকান রকস্টার অর সামওয়ান ফ্রম দ্য ব্রিটপপ ওয়েভ হুইচ স্টার্টেড গেনিং পপুলারিটি অ্যারাউন্ড দ্য সেম টাইম অ্যাজ দ্য সোভিয়েত ইউনিয়নস ব্রেকআপ। বলছে না, জিমি তো কোনো আমেরিকান রকস্টার নয়, বা কোনো এই ব্রিটপপ সঙ্গীতের দলের সঙ্গেও যুক্ত নয়। হুইচ স্টার্টেড গেনিং পপুলারিটি অ্যারাউন্ড দ্য সেম টাইম, বলছে যেটা কি গেন এখানে অর্জন করেছিল পপুলারিটি
কখন? অ্যারাউন্ড দ্য সেম টাইম অ্যাজ দ্য সোভিয়েত ইউনিয়নস ব্রেক, যখন সোভিয়েত ইউনিয়নটা ভাঙছিল বা ভাঙা হয়েছিল। জিমি ইজ ফ্রম দ্য 80s, জিমি হচ্ছে 80 দশকের একজন চরিত্র। বলছে 1984 টু বি এক্স্যাক্ট, বলছে যদি তুমি একদম এক্স্যাক্ট টাইমটা বলতে চাও কখন 80s এর কখন, তখন তুমি এটা বলতে পারো 1984 সাল। হি ইজ ইন্ডিয়ান, এবং সে ছিল একজন ভারতীয়। বলিউড ফ্যান্স ফ্রম দ্য 80s and 90s নো হিম অ্যাজ মিঠুন চক্রবর্তী, সবাই জানো এই নামটা। বলছে বলিউডের ভক্তরা 80s 90s, বলছে 80 এবং 90 দশকের যে ভক্তরা, তারা সবাই তাকে কি নামে চেনে? মিঠুন চক্রবর্তী নামে চেনে। টু রাশিয়ানস হি ইজ জিমি, বলছে কিন্তু রাশিয়ানদের কাছে সে কিন্তু জিমি, তাকে সবাই জিমি নামেই চেনে। দ্য ক্যারেক্টার দ্যাট চক্রবর্তী প্লেড ইন দ্য 1982 মুভি ডিস্কো ড্যান্সার, সেই যে ক্যারেক্টার বা চরিত্রটা সে এখানে পরিদর্শিত করেছিল ডিস্কো ড্যান্সার মুভিটাতে, কত সালে? 1982 সালে। সেখান থেকে কিন্তু তাকে রাশিয়ানরা এই নামেই চেনে, জিমি। And Endicott from the late 80s reveal exactly how big disco dancer was in Russia. বলছে একটা ঘটনা, এন্ডিকট মানে হচ্ছে এখানে একটা ঘটনা, ফ্রম দ্য লেট 80s এর দশকের, 80 দশকের একটা ঘটনা রিভিলস কি প্রকাশ করেছিল যে এক্স্যাক্টলি ঠিক কতটা বড় ডিস্কো ড্যান্সার ওয়াজ ইন রাশিয়া, মানে রাশিয়ার মানুষদের মধ্যে এই ডিস্কো ড্যান্সারের মুভিটার ক্রেজটা কতটা ছিল, এটা একটা ঘটনা প্রকাশ করেছিল। এবার সেই ঘটনাটা কি সেটা আমরা জানবো। বলছে হোয়েন দ্য ইউএসএসআর লিডার মিখাইল গর্বাচেভ ভিজিটেড ইন্ডিয়া, বলছে এই যে সোভিয়েত ইউনিয়নের যে নেতা ছিল, কে ছিল? মিখাইল গর্বাচেভ, তিনি যখন ভারতে এসেছিলেন, প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী, তখনকার দিনে প্রধানমন্ত্রী কে ছিল? রাজীব গান্ধী, ইন্ট্রোডিউসড অমিতাভ বচ্চন অ্যাজ দ্য বিগেস্ট সুপারস্টার, বলছে তার কাছে, এই গর্বাচেভের কাছে অমিতাভ বচ্চনকে বলছে সব থেকে বড় সুপারস্টার নামে পরিচিত দিয়েছিল, কে? রাজীব গান্ধী। বলছে গর্বাচেভ অ্যাপারেন্টলি রিপ্লাইড বাট মাই ডটার অনলি নোজ মিঠুন চক্রবর্তী, কিন্তু গর্বাচেভ ঠিক তখনই কি উত্তর দিল সঙ্গে সঙ্গে? বলছে না, আমার মেয়ে তো মিঠুন চক্রবর্তীকে শুধু জানে, আর তো কাউকে জানে না। এই ঘটনাটার দ্বারাই বলছে এই যে এই লাইনটা পড়লাম না, প্রকাশ পেয়েছিল যে রাশিয়াতে মিঠুন চক্রবর্তীর ক্রেজটা কত জিমি নামে। ঠিক আছে, আনসারটা বোঝা গেছে। এরপর আমরা যাবো এর কোশ্চেন অ্যান্সার। বলছে টিক দ্য রাইট অ্যান্সার। জিমি মেনশন ইন দ্য প্যাসেজ ইজ অ্যান আমেরিকান রক স্টার, এ রাশিয়ান ড্যান্সার, অ্যান ইন্ডিয়ান ড্যান্সার, না মিঠুন চক্রবর্তী। জিমি নামে এখানে কাকে বলা হয়েছিল? মিঠুন চক্রবর্তীকে। সেকেন্ডেরটা বলছে ভ্লাদিমির মায়াকোভস্কি ইজ এ পোয়েট ফ্রম আমেরিকা, আফ্রিকা, রাশিয়া, না ইন্ডিয়া? কোথাকার ছিল? রাশিয়া। দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডিউরিং লেট 80s ওয়াজ ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, না নরেন্দ্র মোদী? কে ছিল? রাজীব গান্ধী। 80s এর সময় রাজীব গান্ধী। গর্বাচেভ ভিজিটেড ইন্ডিয়া ইন দ্য 60s, 80s, 90s, না 70s? গর্বাচেভ এসেছিল কখন? এই যে 80s এ, তাহলে এটা হবে 80s। বুঝা গেছে? পরেরটা কি বলছে? ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইদার ট্রু অর ফলস, রাইট ট্রু অর ফলস এন্ড ইফ অর ফলস। আচ্ছা, ট্রু ফলস করতে বলেছে। মিঠুন চক্রবর্তী ইজ পপুলারলি নোন অ্যাজ মিঠুন ইন রাশিয়া, বলছে মিঠুন চক্রবর্তী রাশিয়াতে মিঠুন নামে পরিচিত। কি হবে এটা? ফলস, কারণ কি সে জিমি নামে পরিচিত ছিল, তাই তো, রাশিয়াতে। সেকেন্ড এটা বলছে গর্বাচেভস ডটার নোজ অনলি মিঠুন চক্রবর্তী ফ্রম ইন্ডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রি, বলছে গর্বাচেভের যে কন্যা ছিল সে শুধুমাত্র মিঠুন চক্রবর্তীকেই জানতো, ফিল্ম ইন্ডাস্ট্রি মানে যারা বই করে তাদের ওই ইন্ডাস্ট্রির মধ্যে শুধু মিঠুনকেই জানতো। এটা ট্রু না ফলস হবে? ট্রু, কারণ হ্যাঁ ট্রুই হবে, কারণ যখন সে অমিতাভ বচ্চনকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল সে বলছে আমি চিনি না, আমি শুধু মিঠুন চক্রবর্তীকেই জানি। ইউরি অ্যান্ড হিজ ব্রাদার আর বিগ ফ্যান্স অফ অমিতাভ বচ্চন, বলছে ইউরি আর তার ভাই অমিতাভ বচ্চনের বড় ফ্যান ছিল, ভক্ত ছিল। এটা হবে ফলস। রাজীব গান্ধী ইন্ট্রোডিউস মিঠুন চক্রবর্তী অ্যাজ দ্য বিগেস্ট সুপারস্টার ইন ইন্ডিয়া, বলছে রাজীব গান্ধী মিঠুন চক্রবর্তীকেই কি করেছিল? ইন্ট্রোডিউস করিয়েছিল গর্বাচেভের সাথে। ট্রু হবে না ফলস? ফলস হবে, কারণ সে অমিতাভ বচ্চনকে ইন্ট্রোডিউস করিয়েছিল, তাই তো। এটা বলছে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন। হু ইজ ইউরি মেনশন ইন দ্য প্যাসেজ? ইউরি কে ছিল? আমরা প্রথম লাইনেই পড়েছি, এই যে ইউরি ইজ এ 19-year-old বয় স্ট্যান্ডিং আউটসাইড দ্য লুজিঙ্গি স্টেডিয়াম ইন হিজ রেড ভলেন্টিয়ার শার্ট, তাই তো।
তাহলে এর অ্যান্সারটাও লিখতে হবে। লুজিংকি স্টেডিয়াম ইন ইজ রেড ভলেন্টিয়ার্স শার্ট। দেখো, Yuri is a 19 years old boy who's standing outside the Luzhinki Stadium in his red shirt and he also big fan of মিঠুন চক্রবর্তী। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর কি বলেছে, গ্রামার। ডু অ্যাজ ডাইরেক্টেড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। প্রথমেরটা বলেছে সুনীল ড্যাশ ইয়াং ড্রাইভার জাম্প ড্যাশ দ্য রিভার অ্যান্ড সেভ দ্য চাইল্ড ফ্রম ড্রাউনিং। সুনীল কি হবে, A. Young driver jumped into the river and saved the child from drowning. B একটা বলছে rewrite the sentence according to the instruction, তোমাকে যেমন করতে বলা হয়েছে তোমাকে করতে হবে। প্রথমে এটা বলছে why should we learn English, change the voice চেঞ্জ করব। এটাকে ভয়েস চেঞ্জ করলে কি আসবে, why should, তারপরে ইংলিশটা আগে চলে আসবে, ইংলিশ we learn by us। ঠিক আছে, দ্বিতীয়টা he said to us good night my friends, সে বলছে, সে আমাকে বলছে, আমাদের বলছে গুড নাইট বন্ধুরা। তাহলে এটাকে যদি আমরা কি করতে বলেছে, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, তাহলে সেড টু, যেহেতু এখানে গুড নাইট, এটা কি হবে, এটা উইশ করছে সে, তাই তো, তাহলে এখানে লিখবো গুড নাইট। তিনেরটা as soon as I solved the problem another cropped up turned into a negative sentence, এটাকে নেগেটিভে নিয়ে যেতে হবে। তাহলে এটা হবে no sooner had I solved the problem then another cropped up। ঠিক আছে, বলছে no sooner had I solved the problem then another cropped up, এটা হয়ে গেল নেগেটিভ। চারেরটা কি বলছে, they should discuss the matter with their teacher, এটা বলছে rewrite using the noun form of the underlined word। এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো, about the matter with their teacher।
ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এরপর বলেছে given below are the meaning of two words which you will find in the passage in question number 3. আচ্ছা, done without prior preparation or thought unrehearsed বলছে কোন রকম প্রস্তুতি ছাড়া যদি কিছু হয় বা তুমি কিছু করছো, কিছু করাকে বোঝাচ্ছে, কোনো রিহার্সাল না করে, অভ্যাস না করে, প্র্যাকটিস না করে হঠাৎ তুমি করে ফেললে, হঠাৎ করে, তাহলে এটা এই ওয়ার্ডটা কি হবে? ইমপ্রম্পট। প্রথমেরটা হবে ইমপ্রম্পট, ঠিক আছে। দ্বিতীয়টা কি বলছে এ শর্ট অ্যামিউজিং স্টোরি অ্যাবাউট এ রিয়েল ইনসিডেন্ট, বলছে একটা সত্যিকারের ঘটনা নিয়ে কোনো গল্প, এটা কি হবে? এই দেখো এখানে একটা ওয়ার্ড আমরা পড়েছিলাম না, অ্যানেকডোট, এইটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এই দুটো হয়ে গেল। হ্যাঁ, এরপর আসছে রাইটিং। ফার্স্ট বলছে রাইট এ প্যারাগ্রাফ, তোমাকে কয়েকটা হিন্টস দিয়ে দিয়েছে, এটা থেকে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখে দিতে বলেছে। দেখো প্যারাগ্রাফটা এখানে লিখে দিয়েছি, এটা তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে। নেক্সট একটা কি বলেছে, রিপোর্ট হাউ দ্য 150 ফাউন্ডেশন ডে অফ ইউর স্কুল ওয়াজ অবজার্ভ। তাহলে দেখো এখানে একটা রিপোর্টটাও লিখে দেওয়া রয়েছে, এই হিন্টস গুলো থেকে তোমাদেরকে রিপোর্টটা লিখে নিতে হবে, বুঝা গেছে? তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।